আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। সীমান্তে উস্কানি দিচ্ছে বাংলাদেশ, ভারতকে পরপর হুমকি দিয়ে যাচ্ছে তারা। কাঁটা তারের ফেন্সিং দিতে বাধা দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠাচ্ছে বাংলাদেশ, এমনটাই দাবি করেছে বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর। সীমান্তে কাঁটা তার দেওয়ার ইস্যুতে রবিবারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে ডাকা হয় বলে দাবি করছে সেদেশের সংবাদপত্র। যুগান্তর পত্রিকায় দাবি করা হয়েছে, গতকাল স্থানীয় সময় 3টে নাগাদ প্রণয় বর্মাকে বিদেশ মন্ত্রকে ঢুকতে দেখা গিয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে সেই বার্তা দিতে ভারতীয় হাইকমিশনারকে ডাকা হচ্ছে। অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। এই জন্য এই যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে। কাঁটাতারের বেড়া যখন আমরা একবার করেছি, এটা কোনোভাবেই আমরা এটা করবো না। স্থানীয় জনসাধারণ যে তোরা গার্ড দিচ্ছে আমরা করবো। So that is the height of the threat of the voter population. সুব্রতদা, যা বলার বাংলাদেশই বলবে, মানে কখন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবং জবরদস্তি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে প্রত্যর্পণ চুক্তি মেনে। তার পাশাপাশি কাঁটা তারের বেড়া বিএসএফ দিতে পারবে না, দিলে ওখান থেকে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালাবে, প্রাণে মেরে দেওয়া হবে, যখন তখন এখান থেকে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হবে, রাতভর অত্যাচার করা হবে, সবটাই বাংলাদেশ বলবে। গরুচোর ছাড়া বাকি কাউকে নাকি তারা অ্যালাউ করবে না। তাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে এমন কথা বলা হচ্ছে, ভারতবর্ষ কি শুধু শুনবে? দেখুন, এগুলো না মানে একটা ফালতু টেনশন ক্রিয়েশনের জায়গা হচ্ছে, বাংলাদেশ মিডিয়া করছে। বাংলাদেশের সরকারটা তো এখন মোল্লাতন্ত্রের হাতে চলে গেছে, ফলে সেই সরকারের স্বার্থ রক্ষা করবার জন্য সেদেশের সংবাদ মাধ্যম তারা নানা ধরনের কথা বলবে। এইসব কথার কোনো মানে হয় না, কারণ সীমান্তের 1.5 কিলোমিটারের মধ্যে দুদিকেই আন্তর্জাতিক আইন অনুযায়ী অস্ত্র মজুত রাখা যায় না, ফলে এইসব বেকার কথার কোনো মানেই নেই। এখন মূল এজেন্ডা থেকে ওই বলে হিন্দিতে যে ফর্জি এজেন্ডাকে সামনে, ফর্জি মুদ্দাকে সামনে আনো, আসলি মুদ্দাকে সরিয়ে রাখার জন্য সেই কাজ দুই দেশের পক্ষ থেকেই সংগঠিত করা হচ্ছে। বিএসএফ বিডিআরের লড়াই এর আগেও হয়েছে, এটা কোনো ব্যাপার নাকি? এরকম হতেই পারে কোনো একটা সীমান্তে, এরকম ছোট বিক্ষিপ্ত ঘটনা। বাংলাদেশে আমাদের দেশের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে, আমাদের দেশের ফরেন সেক্রেটারি ওখানে গিয়েছিলেন। দু দেশের সম্পর্ক, দু দেশের মধ্যেকার বাণিজ্য, তাকে তো রক্ষা করতে হবে। এটা তো কোনো একটা দেশের মোল্লাতন্ত্র কী করছে তার উপরে, বা এখানকার হচ্ছে গিয়ে আরএসএস পরিচালিত সরকার কী করছে তার উপরে নির্ভর করবে না। ফলে আমাদের এটা বুঝতে হবে যে দু দেশের প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা, বাণিজ্যকে রক্ষা করা, এ দায়িত্ব দু দেশের সরকারের। সে দায়িত্ব শুভবুদ্ধির উদয় হয়ে দুদেশের সরকার পালন করবে, এটাই সকলে আশা করে। তো এই জায়গায় ডক্টর মুখোপাধ্যায়, যে শুভবুদ্ধির উদয় বাংলাদেশের আদৌ কোনোদিন হবে কিনা সেই নিয়ে যখন প্রশ্নচিহ্ন উঠছে, তখন ভারতবর্ষ এত নরম কেন? বিএসএফই বা এত নরম কেন? আর অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, তারাই বা এত নরম কেন? দেখুন, দুটো দিক আছে এর মধ্যে। ওরা যেটা চেষ্টা করছে অনেকটা রাজনৈতিক কারণ। এই জন্যে যে সরকারটি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা হচ্ছে একটা ভারত বিদ্বেষী, ভারত বিরোধী সরকার, এবং ভবিষ্যতে ভোট হবে তার আগে ওরা চেষ্টা করছে যে দেখো আমরা ভারতকে কেমন করতে পারি, ভারতের একে ডাকতে পারি, তাদেরকে আমরা প্রোটেস্ট করতে পারি, এই সমস্ত করে চেষ্টা করছে। সেখান থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমরাই প্রকৃত শক্তি, আমরাই ভারত বিদ্বেষী। তাহলে ভারতবর্ষই বা কেন তাদের হাই কমিশনারকে ডেকে পাঠাচ্ছে না? দেখুন, এটা হচ্ছে ভারতবর্ষ যেটা করার সেটা নিশ্চিত করবে, এবং তারা আমাদের এখান থেকে হাই কমিশনার গিয়ে পরিষ্কার বার্তা দিয়ে এসছে, এবং ওরা যেটা করছে ভারতবর্ষ, এটা ভারত সহনশীলতা দেখাচ্ছে, যে জানা হচ্ছে গিয়ে ওই প্রথম থেকে গিয়ে ওরা চাইছে যে ভারত একটা কিছু করুক, তাহলে আমরা এবার আন্তর্জাতিক ক্ষেত্রে গিয়ে বলতে পারবো যে দেখো আমাদের ছোট দেশ, ভারত অনেক বড় দেশ, এই দেখো আমাদেরকে তার জন্য এইভাবে করছে, এই দেখো মুসলিমদের হিন্দুরা অ্যাটাক করেছে। তো এই ন্যারেটিভটা যেন সেট করা যায়, তো সেইটা তারা চেষ্টা করছে। আমরা সেই ট্র্যাপে পা দিচ্ছি না। তার মানে মনে করবেন যে সরকারটি আছে আমাদের দেশে, এই যে বামেরা যাকে সহ্য করতে পারছে না, তারা হিন্দুদের হয়ে কথা বলতে পারে না, সেই জন্য সেই সরকারটি কিন্তু কখনোই বসে থাকার মতন সরকার নয়। তারা হিন্দুদের হয়েই কথা বলবে, এবং হিন্দুদের কোনোভাবে অত্যাচার তারা সহ্য করবে না। সেইটাই বামেদের ক্ষেত্রে অসুবিধা হয়। তারা চায়
ওপারে চাইছেন, কিন্তু দেখুন অশান্তি অব্যাহত রয়েছে ওপারে। একেবারে লালমনিরহাট জেলায় ভবতারিণী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বিগ্রহের গয়না, পিতলের কালী, শিবের মূর্তি সহ 4 লক্ষেরও বেশি টাকা সামগ্রী লুটপাট হয়ে গিয়েছে। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে এমনটাই খবর। স্থানীয় বাসিন্দারা এবার কোথায় পুজো দিতে যাবেন, এক্স হ্যান্ডেলের ছবি পোস্ট করে এই প্রশ্নই তুলেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। ফের বাংলাদেশে হিন্দু বিদ্বেষ, সীমান্তে উস্কানির পাশাপাশি এবার বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকায় ভবতারিণী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর, ভবতারিণী মন্দিরে সোনার উপর গয়না, পিতলের কালী ও শিবের মূর্তি সমেত 4 লক্ষেরও বেশি টাকার জিনিস লুট হয়েছে। মন্দিরের 2টি গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। 150 বছরের পুরনো মন্দিরে প্রথমবার এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস লিখেছেন, লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ভবতারিণী কালী মন্দির থেকে ভবতারিণী কালীর মূর্তি, পুজোর উপকরণ, সিসিটিভি সরঞ্জাম এবং পুরনো মূর্তি চুরি হয়ে গেছে। 10ই জানুয়ারি সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা। জমিদারি আমলের মূল্যবান কালী মূর্তি, সোনার অলংকার, পুজোর উপকরণ সবই উধাও। এই ধরনের আমরা ঘটনা দেখছি প্রায় বাংলাদেশে। এক এক করে আমাদের মন্দিরগুলোকে, সব যত মন্দির আছে ওখানে আক্রমণ করা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, মূর্তি চুরি হয়ে যাচ্ছে, জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। এটা খুব আনফর্চুনেট। আমরা এটাই আশা করব কি পুলিশ কালীমাকে, ভবতারিণী কালীমাকে উদ্ধার করবে, যত জিনিসপত্র চুরি হয়েছে ওটা উদ্ধার করবে, আর যারা এরকম করছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হবে। বাংলাদেশে মন্দিরে লুঠের ঘটনা এই প্রথম নয়। 1 জানুয়ারি ইসলামীরা মৌলভীবাজার জেলার বড়লেখা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবাশ্রম মন্দিরে হামলা চালায়, ভাঙচুর করে, মন্দিরের সমস্ত জিনিস লুট হয়। এরপর চট্টগ্রামের শ্রী শ্রী জগৎবন্ধু আশ্রম, শ্রী শ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির ও সত্যনারায়ণ মন্দিরেও লুটপাট চলে। দুষ্কৃতীরা ইছামতি মা মগধেশ্বরী মন্দির ও একটি বাড়িও ভাঙচুরের চেষ্টা করে। এবার লালমনিরহাট জেলায় ভবতারিণী মন্দিরে লুটপাটের ঘটনা ঘটল। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস লিখেছেন, একটি বিগ্রহ অবশিষ্ট নেই, এমনকি পুজোর জন্য ব্যবহৃত জিনিসপত্র নয়, সবকিছু নিয়ে গেছে। বাংলাদেশের এই প্রাচীন মন্দিরের হিন্দুরা এখন কোথায় পুজো করতে যাবে, কি দিয়ে আচার অনুষ্ঠান পালন করবে? ভাঙা মন্দির থেকে বিগ্রহ চুরি করে নেওয়া যাওয়া, জিনিসপত্র নিয়ে যাওয়া, এটা তো খুব কমন হয়ে গেছে। 10 তারিখে একটা খুব বড় পুরনো মন্দির আছে কালীগঞ্জ উপজেলাতে। ওখানে সকালে ভক্তরা দেখে কি যত কালী মাতার বিগ্রহ আর যত আর বিগ্রহ ছিল অ্যানশিয়েন্ট, ওটা সব উপদ্রীরা নিয়ে গেছে। তার সঙ্গে যত মন্দিরের জিনিসপত্র ছিল, ঘন্টি পর্যন্ত নিয়ে গেছে। তো ওখানকার লোক এটাই ভাবছে কি যখন সবকিছু নিয়ে চলে গেছে, দেবী দেবতা পর্যন্ত আর পূজা করার সামগ্রীও নিয়ে গেছে, তাহলে ওরা কিরকম পুজো করবে, কি করবে? মোহাম্মদ ইউনুসের জমানায় বাংলাদেশে বারবার আক্রান্ত হচ্ছে হিন্দুরা। কতদিন চলবে এই নৈরাজ্য, এর শেষ কোথায়? সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অনুবাবু, একটা জিনিসও স্পষ্ট হয়ে গিয়েছে, এই ভ্যান্ডালিজম যাই হোক না কেন বাংলাদেশে, তাকে কিন্তু সরকার একেবারে স্পষ্টভাবে সমর্থন করছে। এমনকি বিজেপি যে বাংকার বানিয়ে ফেলেছে, সেখানে কিন্তু বাংলাদেশের নাগরিকরা তারা তাদেরকে সহযোগিতা করছে প্রত্যক্ষভাবে, সেটাও কিন্তু আমরা বারবার ছবিতে দেখেছি। তাহলে সীমান্তে আমাদের এপার বাংলার মানুষজন যারা রয়েছেন তারা অত্যন্ত আশঙ্কিত রয়েছেন। বিএসএফ পাহারা দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও রীতিমতো ভয়ে ভয়ে তাদের দিন কাটছে। তাদের সুরক্ষার জন্য রাজ্য সরকারের কি ভাবনা? তাদের সুরক্ষার জন্য রাজ্য সরকার দেখুন 15 কিলোমিটার থেকে বাড়িয়ে যে 50 কিলোমিটার করা হয়েছে ওদের এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে তো বিএসএফকে এখানে এগিয়ে আসতে হবে সবার আগে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু জায়গায় বিএসএফ এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ গিয়ে ফেন্সিং এর কাজ করছে, এরকম আমরা দেখতে পাচ্ছি, আপনারাই দেখাচ্ছেন এরকম। আর আমি প্রথমে একটু মনে করে দিই, তন্ময়দা যেটা বললেন যে এটা হিন্দুদের দেশ, প্রথম কথা এটা হিন্দুদের দেশ নয়, এটা সকলের দেশ। প্রথমে মনে রাখুন, এটা ভারতবর্ষ সকলের দেশ, হিন্দুদের দেশ নয়। দুই হচ্ছে আপনি যে কনস্ট্যান্ট আপনারা যে কথাটা করার চেষ্টা করছেন, হিন্দুদের নিয়ে আপনাদের প্রাণ কাঁদছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে। কিচ্ছু প্রাণ কাঁদছে না, যেটা আপনারা করছেন সেটা হচ্ছে ওইটাকে নিয়ে আপনারা এখানে ভোট ব্যাংকের রাজনীতি করছেন।
যে ভোট ব্যাংকের রাজনীতি করছেন আপনারা মেরুকরণের রাজনীতি করছেন এই পশ্চিমবাংলা। ওটা নিয়ে যদি সত্যি সত্যি আপনাদের চিন্তা থাকতো তাহলে আপনারা আরো কড়া কোনো পদক্ষেপ নিতেন। যেটা করতেন সেটা হচ্ছে এই যে দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনাদের জয়শঙ্কর বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক একই থাকবে, কিছু চেঞ্জ হবে না। এটা পুরোটাই দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। রাজ্য সরকার যোগ করে দিই একটা ছোট ইনফরমেশন যোগ করে দিই। বিজেপি কিন্তু বারবার অভিযোগ করছে যে একেবারে রোহিঙ্গাদের অনুপ্রবেশে কিন্তু তৃণমূল সরকারের প্রত্যক্ষ মদত রয়েছে। দিল্লি থেকে কতজন রোহিঙ্গা ধরা পড়েছে, কর্ণাটক থেকে কতজন রোহিঙ্গা ধরা পড়েছে, কতজন রোহিঙ্গা ধরা পড়েছে, শুধু পশ্চিমবঙ্গ থেকে ঢোকেনি, আসাম থেকে ঢুকেছে। লাস্ট যে 19 জন ধরা পড়েছিল, দিল্লিতে, তারা বলেছে একবার থামাই এখনো পর্যন্ত সুব্রতদা একবার থামাই, আস্তে একবার সুব্রতদা, বাংলাদেশ থেকে যতজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু একেবারে কলকাতা থেকে সমস্ত কাগজপত্র নথিপত্র তৈরি হয়েছে, সেই প্রমাণ কিন্তু ইতিমধ্যেই মিলেছে এবং সেখানে একেবারে বাংলা ভাষী পুলিশ তারা নিয়োগ করেছে, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্দর থেকে ক্ষোভ প্রকাশ হয়েছে। দেখুন আমি একটু বলে নিই। আমি প্রথম কথা বলছি যে মেকলিগঞ্জের বর্ডারে যে গন্ডগোলটা হচ্ছে বারবার দেখানো হচ্ছে, আচ্ছা মেকলিগঞ্জের বর্ডারে যে মানুষরা এপারে আমাদের দেশের দিকে থাকেন তারা সবাই কি ধর্মে হিন্দু? আপনি খুঁজে পাবেন না। ফলে এই হিন্দু মুসলমানের ন্যারেটিভটা বন্ধ হোক, এক। 2 নম্বর কথা হচ্ছে দেখুন ওইখানে বাংলাদেশে মন্দিরে যে চুরির ঘটনা ঘটেছে ভয়ঙ্কর খারাপ, খুবই খারাপ, নিন্দনীয়। আসলে এই যে নিন্দনীয় কাজ, ওই কাজে আমাদের দেশে উৎসাহিত হচ্ছে কারা? মেজরিটি কমিউনালিজম। এইটাই হচ্ছে সমস্যা এখানে। দাঁড়ান না, আপনি বলবেন, আমি বলিনি। এখানেই আমি বলছি যে বাংলাদেশে মেজরিটি কমিউনালিজমের যে ভ্যান্ডালিজম, তার সঙ্গে আমাদের দেশের মেজরিটি কমিউনালিজম যাতে ভ্যান্ডালিজম করতে পারে তাকে উৎসাহিত করা হচ্ছে, এক। 2 নম্বর কথা হচ্ছে যে দেখুন এই যে পশ্চিমবাংলা থেকে এই জাল করা হচ্ছে, ধরা পড়ছে, এগুলো তো আমরা অনেক আগে থেকে দেখছি। রাজ্যের সরকারের এখানে দায় আছে। দেখুন 2009 সালে এখান থেকে রাজ্যের শাসক দল, তাদের একজন সাংসদ ছিল ইমরান, সেটা নিয়ে হোম মিনিস্ট্রির অবজেকশন ছিল যে সিমির সঙ্গে যোগাযোগ আছে। 2014 সালে বোধহয় খাগড়াগড়, সেখানে পুলিশের অতি সক্রিয়তা। এইগুলোতে আসলে এই যে কভার করবার চেষ্টা করা হচ্ছে, এটা দিয়ে একটা জিনিস সামনে চলে আসছে যে পশ্চিমবাংলাকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করার যে সুযোগ এই ইনফিল্ট্রেটররা নিচ্ছে, সেইটা সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। কাছে আসি, তবে তার আগে মেখলিগঞ্জের প্রসঙ্গ যখন তুললেন সুব্রত বাবু, একবার আপনাদের দেখিয়ে দিই কোচবিহারের মেখলিগঞ্জে সেখানে কিভাবে একেবারে অন্ধকার কুয়াশা, তার মধ্যে বেআইনি অনুপ্রবেশ একেবারে টানা চলছে। দেখুন একবার। একদিকে কোচবিহারে মেখলিগঞ্জ, অন্যদিকে বাংলাদেশের লালমনিরহাট। মেখলিগঞ্জে ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমনিরহাট জেলার দহগ্রাম অঙ্গারপোঁতার। সীমান্ত লাগোয়া এই এলাকা কাঁটাতারবিহীন। অভিযোগ, এখানে খোলা সীমান্তে সুযোগ নিয়ে গরু থেকে শুরু করে সবকিছু অবাধে পাচার হয়। ঢুকে পড়ে দুষ্কৃতীরা। মেখলিগঞ্জ মহকুমায় এই 3 বিঘা করিডোর। আমার ডান দিকে যে কাঁটাতারের বেড়া রয়েছে তার ওপারেই কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ড। বাঁ দিকে এই করিডোর হয়েই কিন্তু ঠিক পৌঁছে যাওয়া যায় দাহগ্রাম, অঙ্গারপোতা, ছিটমহলে। এই 3 বিঘা এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3 বিঘা করিডোর দিয়ে দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে দহগ্রাম, অঙ্গরপোতা, ছিটমহলে এবং তারপরেই সেখানে পুরো ফাঁকা সীমান্ত, সেই সুযোগ নিয়ে কিন্তু তারা ভারতে প্রবেশ করে যাচ্ছে। বিএসএফ এর নজরদারি রয়েছে, মানব পাচার, এমন গরু পাচার ইত্যাদি কিন্তু হচ্ছে। কিন্তু দীর্ঘদিনের দাবি যে এই এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়া হোক। কাঁটা তারের বেড়া তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু তারা শুরু করেছে। এই কাঁটা তার তৈরি হয়ে গেলে অনেকটাই কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। দ্রুত এই এলাকায় কাঁটা তারের বেড়া তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। রাত্রে 10টা বাজলে এই যে গরু যাওয়া আসা শুরু হয়ে যায়, অনেক সময় আবার লোক পাচার হয়ে যায়। আমরা চাই যে এখানে বেরিয়ে 0 পয়েন্টে হওয়া বিশেষ দরকার। যত গরু সব ইন্ডিয়া থেকে যাচ্ছে, বুঝছেন। যখন রাত 10টা হয়ে গেল তখনই আপনার এই যে গরু পাচার শুরু হয়ে গেল। আর এই যে মনে করে যে বিএসএফ, ওরা কত ডিউটি রাখবে? আর এইদিকে একজন আছে, ওইদিকে একজন, মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে। ওদেরকে তো দোষী লাভ নেই, ওদের কত বড় করতে এসে। বিএসএফের নজরদারি, বিএসএফের উপরে আমরা বেঁচে আছি। যা খাটুনি করতেছে আমরা নিজেও তো বাড়ির থেকে দেখতেছি। ওরা মানে কোনো সময়ও, মানে 5 মিনিটও কোনো সময় মানে আরাম থাকে না। চোখ তো দুইটাই। এখন ওরা কোন দিকে যাচ্ছে
আর কমসে কম 2-4 বিঘা মাটি তো মনে করো যে টাওয়ারগুলো আমাদের ফাঁকা আছে, মনে করো যে ওই ফাঁকাটার মধ্যে ফট করে ঢুকে গেল। পার্মানেন্ট যদি এখানে কাঁটাতারের বেড়া হয় তাহলে আমরা এইদিকে বর্ডারে যতগুলো আমরা বাসিন্দার আছি আমরা খুব শান্তিতে থাকবো। গত শুক্রবার বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে গ্রামবাসীরা নিজেরাই অস্থায়ীভাবে কাঁটাতার লাগানো শুরু করে। তখনই কাজ বন্ধ করতে বলে হুম্বিতম্বি শুরু করে বিজিবি। বাংলাদেশের বিজেপি কিরকম করে মারতে চায়, বাংলাদেশের বিজেপি কিরকম মারতে চায়, বন্দুক নিয়ে আসছে আমাদের ইন্ডিয়াতে পা দিয়ে মারতে চায়। বাংলাদেশের বিজেপি দেখো এখনো দাঁড়ায় আছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই মেখলিগঞ্জের এই যে ভারত বাংলাদেশ সীমান্তে। এই যে দেখা যাচ্ছে যে খোলা মাঠ, ভারতীয় কৃষকরা সেখানে কৃষিকাজ করছে এবং তারপরেই কিন্তু বাংলাদেশ রাতের অন্ধকারে গরু কিন্তু দহগ্রাম অঙ্গারপোতায় ঢুকে যায়। সেই গরু এই 3 বিঘা করিডোর দিয়ে সোজা বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকে যায় এবং এই গরু পাচারের একেবারে স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই সীমান্ত, কারণ এই সীমান্ত পুরোপুরি খোলা এবং দেখা যাচ্ছে যে 3 বিঘা করিডোর দিয়ে যখন যাচ্ছে সেই সময় বিএসএফও সামনে রয়েছে, কারণ বিএসএফের এখানে কিছু করার নেই, কারণ গরু পাচার চক্র কিন্তু সক্রিয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই জন্যই কি তাদের সীমান্তে এই যে কাঁটাতারের বেড়া, সেই বেড়া দিতে বাধা দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেখানকার গরু পাচারকারীরা? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছেই। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। তন্ময়বাবু, বিএসএফ এর সক্রিয়তার প্রশ্নটা এই কারণেই বারবার উঠছে, তার কারণ এই জাল নোট পাচারকারী, মানব পাচার বলুন, আর এই সমস্তর পিছনে এই যে সাদ রাডির মতন লোকজন বা জাভেদ আহমেদের মতন লোকজন, নূর ইসলামের মতো লোকজন যে অবাধে ঢুকে পড়ছে সেটাকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, দেখুন, এটা গ্রামের মানুষ বললেন, কিন্তু তাদের বিএসএফ এর উপরে পুরোপুরি ভরসা রয়েছে এবং বিএসএফ খুব ভালো কাজ করছে, তারা সেটা বললেন। এবার আপনি দেখুন 2014 সালের পরে 2015 সালে আমাদের এখানে বৈঠক হয়েছে এই মুখ্য সচিবের সাথে এবং এই ল্যান্ড নিয়ে আজকে 10 বছর হয়ে গেছে, এখনো রাজ্য সরকার সব জায়গায় ল্যান্ড দেয়নি। কারণ কি? ধরুন হচ্ছে একটা উদাহরণ দেখুন, যদি 10 কিলোমিটার যদি কাঁটাতারের বেড়া দরকার হয়, রাজ্য সরকার 5 কিলোমিটারের জন্য ল্যান্ড অ্যাকোয়ার করেছে, 5 কিলোমিটার করেনি। কারণ ওই 5 কিলোমিটার দিয়ে তারা জানে অনুপ্রবেশটা চলতে পারবে, তাহলে বাংলাদেশের ভোটার হবে, আমাদের ভোটের সুবিধা হবে, আর হচ্ছে গরু পাচার চলতে পারবে। গরু পাচার হলে কেন্দ্রের পক্ষ থেকে বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়েছেন নারায়ণ অধিকারী, রফিকুল ইসলাম ভারতে এসে বারাসাতে পেল্লায় বাড়িও বানিয়ে নিয়েছেন। ভুয়ো নথি দিয়ে তৈরি হয়ে গিয়েছে ভোটার কার্ড, আধার কার্ডও। শেষমেশ দত্তপুকুর থেকে 2 অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। ওপারে নুরুল ইসলাম, এপারে ঢুকে নারায়ণ অধিকারী। বিস্ফোরক, চাঞ্চল্যকর। বেআইনিভাবে ভারতে ঢুকে নাম বদল, তারপর আসল পরিচয়পত্র তৈরি করে পাকাপাকিভাবে এদেশে বসবাসের পরিকল্পনা। আর এই নুরুল ওরফে নারায়ণকে যিনি আশ্রয় দিয়েছিলেন, তিনি তো বাংলাদেশ থেকে ভারতে ঢুকে শুধু ভোটার, আধার, প্যান কার্ডই তৈরি করেননি, রীতিমতো জমি কিনে পেল্লাই এই বাড়িও তৈরি করে ফেলেছিলেন। কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হলো না। উত্তর 24 পরগনার দত্তপুকুর থেকে পুলিশের জালে ধরা পড়লেন বাংলাদেশের 2 অনুপ্রবেশকারী। বাংলাদেশের মাদারিহাটের বাসিন্দা রফিকুল ইসলাম। স্থানীয়রা বলছেন বহু বছর ধরে দত্তপুকুরেই রয়েছেন তিনি। স্থানীয়দের কাছে নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতেন। পুলিশ সূত্রে খবর, বেআইনিভাবে এদেশে ঢুকে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবই তৈরি করে ফেলেছিলেন তিনি। বারাসাতের কাজীপাড়ায় দোতলা বাড়িও বানিয়ে ফেলেছিলেন। এই রফিকুলের বাড়িতেই প্রায় 3.5 বছর ধরে ভাড়া থাকতেন বাংলাদেশের মুসাপুরের বাসিন্দা নুরুল ইসলাম, যিনি এদেশে ঢুকে নাম বদলে হয়ে গিয়েছিলেন নারায়ণ অধিকারী। সেই নাম নিয়েই রমরমিয়ে চালিয়ে যাচ্ছিলেন মাছের ব্যবসা। এতদিন ধরে নাম পরিচয় ভাঁড়িয়ে 2 অনুপ্রবেশকারী বাস করছেন, তাও কেন কিছুই টের পেল না স্থানীয় প্রশাসন? এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই, কারণ মাছের আড়তে যারা আছে আড়তদার, ওখানে 80টা আড়তদার আছে, আমার ওখানে ইউনিয়ন আছে এবং আড়তদারদের ইউনিয়ন আছে, তাতে এরকম নাম আমি শুনিনি। আর যাদের রাখা হয় তাদের আই কার্ড, আধার কার্ড দেখেই নেওয়া হয়। সুতরাং আমার মনে হয় না সেটা জাল করেছে কিনা জানি না, হয়তো ধরা পড়তে পারে। আমি এখনো, আমার কাছে সেরকম ইনফরমেশন নেই, দেখে নি, খবরটা নিয়ে জানি বলবো। ধৃত নুরুল ইসলাম ও রফিকুল ইসলামকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। সমীরণ পাল, এবিপি আনন্দ।
অনুবাবু, শুধু যারা ঢুকছে পরিচয়ে বদলাচ্ছে শুধু তাদের দিকে আঙুল তুললে তো হবে না, আরেকটা আঙুল তো উঠবেই সমীর দাসের মতো মানুষজনের দিকে, যারা একেবারে বোর্ড বানিয়ে ফেলে যেখানে আদালতে তারা মুহুরি হিসাবে চাকরি করে হলফনামা দিয়ে পরিচয়পত্র বদলাতে সাহায্য করতো, তাদের দিকেও প্রশাসন তাহলে কি একদমই, করছে? আমরা তো এখানে বারবার করে আলোচনা করছি, এই যে আপনি মনোজ গুপ্ত বলছেন, সমীর দাস বলছেন, এই যে লোকগুলোকে বলছেন, এরা ভুয়ো তথ্যটাকে সরবরাহ করছে, কিন্তু আলটিমেটলি যে পাসপোর্ট বলুন বা আধার কার্ড বলুন যেটা বেরোচ্ছে সেটা তো অরিজিনাল যদি হয় তাহলে সেটা ইস্যু করছে কে? ইউআইডিআই সংস্থাকে আলটিমেটলি ওটা ইস্যু করছে, তার সহযোগীরা রয়েছেন, তার একজন মুহুরি হিসাবে কাজ করছেন, বাকিরা অন্য। কানেক্টিভিটিটা একেবারে সমীর দাস মনোজ গুপ্ত থেকে শুরু করে একেবারে ওই সংস্থা পর্যন্ত, কানেক্টিভিটিটা তো বেসে। আপনি গোড়াটাকে যদি সমস্যার সমাধান না করেন মাথা পর্যন্ত যাবেন কি করে, সুব্রত দা? ওই দিকটাকে ধরতে হবে আপনাকে। একটা জিনিস আপনারা দেখলেন একজন মানুষ, তিনি তার নাম বদলে ফেলেছেন, ধর্ম বদলে ফেলেছেন। ইম্পর্টেন্ট তাহলে ধর্ম না, ইম্পর্টেন্ট হচ্ছে মাইগ্রেশন, আর এই মাইগ্রেশনের পেছনে হচ্ছে জীবন জীবিকা। মাইগ্রেশন বলুন, ইনফিল্ট্রেটর বলুন, এটা আসলে জীবন জীবিকার সমস্যা। সেই কারণে মানুষ চলে আসছেন। এইটাকে মাইগ্রেশন, এইটাকে বর্ডার, এটাকে বিএসএফ, এটাকে পুলিশ, এ দিয়ে আটকানো সম্ভব না। পৃথিবীতে মাইগ্রেশন আটকানো যায়নি, মাইগ্রেশন আটকানো যাবে না। মানুষ ভালো করে বেঁচে থাকবার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে অতীতে, আবারও যাবে। কিন্তু সেই মাইগ্রেশনে যদি জঙ্গিরা এদেশে ঢুকে পড়ে এবং জঙ্গি কার্যকলাপ যদি এদেশে পশ্চিমবঙ্গে বসে যারা করতে থাকে তা নিয়ে প্রশ্ন উঠবে না? এটা ভুল হচ্ছে। মাইগ্রেশন হতে চেষ্টা করবে, আটকাতে হবে। এবার 100 জন যদি ঢুকতো সেটা কমিয়ে 5 জন বা 10 জন করতে হবে, এবং তারপরে পুলিশকে কারা আসছে, কি উদ্দেশ্যে আসছে সেটাও তো জানতে হবে। আলোচনার সময় সেই সকলকে ধন্যবাদ।